শোনো গিন্নি, আমি চললাম। তোমরা সবাই সাবধানে থেকো। সন্ধে হওয়ার আগেই আমি ফিরে আসব। তা তুমি কোথায় মাছ ধরতে যাচ্ছ আজকে? দেখি কোথায় যাই, বেশি দূর যাব না। শরীরটা তো ভালো নেই, তাড়াতাড়ি মাছ ধরে ফিরে আসব। শরীর যখন ভালো নেই বলছো, তখন আজ না বেরোলেই নয়। আগামী কাল না হয় মাছ ধরতে বেরিও। কি করে বলছো গিন্নি? এতগুলো লোক বাড়িতে, চাল নেই, ডাল নেই, পেট চলবে কি করে? মাছ বিক্রি করেই তো আমাদের যতটুকু ইনকাম। আমার যেন আজ বিশেষ ভালো লাগছে না। তবুও তুমি যখন বলছো তখন যাও। সাবধানে যাবে, তাড়াতাড়ি মাছ ধরে বাড়ি ফিরে আসবে। ও তুমি কিছু চিন্তা করো না, আমি সন্ধে হওয়ার আগেই ঠিক বাড়ি ফিরে আসব। আমার কিছু হবে না। দুপুরবেলা চারিদিকে আলো ঝকঝক করছে। নদী পার দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরেই চলেছে হরেন মাঝি। কাঁধে তার মাছ ধরার জাল, ঘাটে তার নৌকো বাঁধা আছে। আজ দুদিন হলো সে মাছ ধরতে বেরোয়নি। বাড়ির অবস্থা বিশেষ ভালো নয়। দুটো ছেলে, একটা মেয়ে আর বুড়ো বাপমাকে নিয়ে সংসার চালাতে গিয়ে তার হিমশিম খেতে হয়। তার উপরে গত দুদিন ধরে শরীর একটু খারাপ থাকার জন্য মাছ ধরতে বেরোতে পারেনি সে। তাই আজ দুপুর দুপুর সে মাছ ধরতে বেরিয়েছে। একাই যাবে সে, কিন্তু কোন দিকে যাবে সেটা এখনো স্থির করেনি। মনে মনে ভেবেছে একবার নৌকায় গিয়ে উঠি, তারপর কোনো একটা দিকে যাওয়া যাবে। জঙ্গলের বেশি গভীরে যাবে না। এমনিতেই সুন্দরবনের এই সমস্ত জঙ্গলে ভীষণ বাঘের ভয়। নৌকা ডুবি, বাঘে নিয়ে যাওয়া, এই সমস্ত দুঃসংবাদ শুনতে শুনতে সুন্দরবনের মানুষ এক প্রকার অভ্যস্ত হয়ে গিয়েছে। তাই আজ থেকে দুদিন আগে যখন শোনা গেল গণেশ আর পরাণ খুঁড়োকে বাঘে নিয়ে গেছে, তখন গ্রামের লোকেদের মধ্যে শোরগোল পড়ে গেলেও খুব একটা বেশি বিচলিত হয়নি হরেন মাঝি। হাঁটতে হাঁটতে নদীর ঘাটে যখন এসে উপস্থিত হলো, তখন সে দেখতে পেল ঘাটের দিক থেকে কেউ একটা হেঁটে আসছে। প্রথমটায় দূর থেকে ততটা বুঝতে পারল না, কিন্তু কাছে আসতেই চমকে উঠল হরেন মাঝি। এ কি, এ যে পরাণ খুঁড়ো! কিন্তু এই পরাণ খুঁড়ো এখানে এলো কি করে? একে তো নাকি বাঘে নিয়ে গেছে। হরেন মাঝি আরো খানিকটা কাছে এগিয়ে যেতে পরাণ খুঁড়ো বিস্মিতভাবে জিজ্ঞেস করল, কিরে হরেন, আমাকে দেখে খুব অবাক হচ্ছিস মনে হচ্ছে। তা খানিকটা হয়েছি, আর হব নাই বা কেন? গ্রামের লোক যে বলছিল তোমাকে বাঘে নিয়ে গেছে। ও বাঘে নিয়ে গেলে কি আমাকে আর এইভাবে দেখতে পেতিস? গেছিলুম মাছ ধরতে, দুদিন নদীর বিভিন্ন দিকে মাছ ধরে এই ফিরছি। আর এর মধ্যেই আমার সম্বন্ধে এসব খবর রটিয়ে দিয়েছে গ্রামের লোকেরা। আমার বউ ছেলের অবস্থা কি রে? তারা কেমন আছে? কেমন আর থাকবে, বাপের মৃত্যু সংবাদে তারা কেঁদে কেঁদে ভেঙে পড়েছে। দেখো তো কি বিদঘুটে ব্যাপার। আমি আর কদিন পরে ফিরলে তো আমার শ্রাদ্ধ শান্তি করে ফেলতো এরা। গ্রামের লোকেদেরও বলিহারি, যা তা খবর চারিদিকে পাঁচ কান করে বেড়ায়। তাহলে পরাণ খুঁড়ো আপনাকে বাঘে নিয়ে যায়নি? কি মুশকিল, তুইও তো দেখছি গ্রামের লোকেদের মতন উদ্ভট কথা বলছিস। বাঘে নিয়ে গেলে কি আর আমি তোর সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম? এখন যাই, বাড়ি যাই। তুই কোথায় যাচ্ছিস? মাছ ধরতে যাচ্ছি। কোন কানে ঢুকবি সেইটা বল। আগে খুঁড়ো সেটা ঠিক করে উঠতে পারিনি। শরীর খারাপ ছিল বলে গত দুদিন মাছ ধরতে বেরোতে পারিনি। ভাবছি কাছে পিঠে কোথাও একটা নৌকা নিয়ে একটু মাছ ধরে আসব। তাতে কি মাছ উঠবে? যেখানে সেখানে জাল ফেললে কি আর মাছ পাওয়া যায়? তবে কোথায় জাল ফেলবো তুমি বলে দাও। তবে শোন, মুড়ির ঝাঁপির জঙ্গলের খালে ঢোক,
আমিও তো ওই দিকেই ঢুকেছিলাম। এত মাছ পেয়েছি যে বিক্রি করতে করতে এত বেলা হয়ে গেল। মাছ ধরে ফিরেছি সেই সকালবেলা। এই দেখ, গাঁটি ভর্তি টাকা। মুড়ির ঝাঁপির খালে গিয়ে জাল ফেললে ভালো মাছ পাবি। ওখানে একদিন মাছ ধরবি, 3 দিন পায়ের উপর পা তুলে কাটাবি। বেশি খাটাখাটিনিও করতে হবে না। পরাণখুড়ো এইসব কথাগুলো যখন হরেনকে বলছে, এমন সময় দূরে একটা মাইকিংয়ের শব্দ শোনা গেল। হরেন সেদিকে ফিরে দেখল বন দপ্তরের একখানা বোট তাদের দিকে আসছে। বোটের ওপর একজন বন দপ্তরের পুলিশ কর্তা হাতে মাইক নিয়ে চিৎকার করে কি সব যেন বলছেন। বোটটি কাছে আসতে হরেন শুনতে পেল কথাগুলো। শুনুন শুনুন শুনুন, সমস্ত মাঝি মাল্লাদের সাবধান করা হচ্ছে। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য আপনারা কেউই মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকে যাবেন না। সেখানে এক বাঘরূপী দানবের আবির্ভাব ঘটেছে। গত পরশুদিন সেখানে 2টি দুর্ঘটনা ঘটে গেছে। গ্রামের 2টি মানুষকে সেই দানব তার শিকার বানিয়েছে। তাই সমস্ত মাঝি মাল্লাদের উদ্দেশ্যে বলছি, মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকে এখন কদিন যাওয়া থেকে বিরত থাকুন। নিজেরা সাবধানে থাকুন ও সুরক্ষিত থাকুন। শুনুন শুনুন শুনুন। দেখেছো পরাণখুড়ো, এই গ্রামের লোকেদের মতো পুলিশগুলো গাঁজা খেতে শুরু করেছে। এই তুমি সবে মুড়ির ঝাঁপির জঙ্গল থেকে মাছ ধরে ফিরছো, আর এই পুলিশ কর্তা বলছে সেখানে নাকি বাঘরূপী দানবের আবির্ভাব ঘটেছে। বোঝো, যত সব ভাঁওতাবাজ। কি বলো পরাণখুড়ো, কিছু বলছো না যে? পিছন ফিরে হরেন হঠাৎই চমকে উঠল। কোথায় পরাণখুড়ো? সেখানে কেউ কোথাও নেই। তাহলে বোধহয় পরাণখুড়ো এতক্ষণে বাড়ি চলে গেছে। তাই হবে। কিন্তু এখন কি করা যায় তাই তো ভাবছি। পরাণখুড়ো নিজে বলে গেল মুড়ির ঝাঁপির খালে যেতে, সেখানে সে প্রচুর মাছ পেয়েছে। তাছাড়া ট্যাঁকের টাকাও তো দেখিয়ে গেল। আবার অন্যদিকে ওই পুলিশগুলো ওই খালে যেতে বারণ করল। সেখানে নাকি দৈত্যের আবির্ভাব হয়েছে। যত সব বুজরুকি। আমি মুড়ির ঝাঁপির খালেই যাব। তার ওপর পরাণখুড়ো বলেছিল একদিন মাছ ধরলে 3 দিন বাড়ি থেকে আর বেরোতে হবে না নৌকা নিয়ে। তাছাড়া আমি ওই ভূত প্রেতে বিশ্বাস করি না। কোনো ভূত প্রেত দৈত্য দানব আমার কিচ্ছু করতে পারবে না। এই ভেবে নৌকার ঘাটে এসে নৌকার বাঁধন খুলতে যাবে, এমন সময় হরেন শুনতে পেল পেছন থেকে কে তার নাম ধরে ডাকছে। হরেন কাকা, আরে ও হরেন কাকা, শুনছো? বলছি এত বেলায় নৌকা নিয়ে যাচ্ছ কোথায়? আরে গণেশ যে, এই দেখো একটু আগে পরাণখুড়োর সঙ্গে দেখা হলো। গ্রামে তো চারিদিকে রটে গেছে তোমার আর পরাণখুড়োকে নাকি বাঘে খেয়েছে। তোমরা দুজনে আর বেঁচে নেই। লোকজন তিলকে কিভাবে তাল করে দেখেছো? বেঁচে না থাকলে কি আর তোমার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে পারতুম? তুমি কি মাছ ধরতে যাচ্ছ নাকি? হ্যাঁ রে বাবা, 2 দিন মাছ ধরতে বেরোতে পারিনি। শরীরটা একটু খারাপ ছিল, তাই আজ না বেরোলেই নয়। যাবে কোন দিকে? পরাণখুড়ো তো খুব করে বলে গেল মুড়ির ঝাঁপির জঙ্গলের নদীতে যেতে। এই দেখো, আমিও তো তোমাকে সেই কথাই বলতে চাচ্ছিলুম। যদি ভালো মাছ ধরতে চাও তাহলে মুড়ির ঝাঁপির জঙ্গলের নদীতে ঢোকো। তাহলে আমি মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকেই যাই, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাই যাও। হরেন্দা, তুমি মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকে যাচ্ছ, তোমাকে বলবো কিনা ভাবছি। না থাক, তুমি যাও। কি হয়েছে রে গণেশ? তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলবি বল আমাকে। আসলে আমার একটি উপকার করতে হবে দাদা। মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকে একটা খালে আমার নৌকাটা হঠাৎ আটকে গিয়েছে। অনেক কষ্ট করে আমি অন্য নৌকা ধরে এখানে ফিরেছি। নৌকাটাকে কোনো মতেই টেনে আনা যাচ্ছে না।
সেখানে আমার 2-4 জন বন্ধু বান্ধব রয়েছে। আমি এই গ্রামে এসেছিলাম আরো 2-1 জনকে নিয়ে যেতে। তা এখন ভাবছি তুমি হলেই হবে। তুমি একটু যাবে? একেবারে তুমি মাছও ধরে নেবে আর আমার নৌকাটাকে উদ্ধার করতে একটু সাহায্য করবে। নিশ্চয়ই করব। আয় উঠে আয় আমার নৌকাতে। গণেশ নৌকায় উঠে যেতে হরেন নৌকা বাইতে লাগলো। জল কেটে নৌকা এগিয়ে চলল দ্রুত বেগে। প্রথমে বড় নদী, জলের স্রোত অনেক বেশি। সেখান থেকে একটা ছোট খাল ঢুকে গেছে মুড়ির ঝাঁপির জঙ্গলের দিকে। গণেশ পথ দেখিয়ে নিয়ে চলল, সেই পথে হরেন তার নৌকা বেয়ে নিয়ে চলল। যাচ্ছে তো যাচ্ছে, অজস্র জলরাশি কেটে নৌকা এগিয়ে চলেছে তত্তর করে। এবার খালের প্রস্থ ক্রমশই ছোট হয়ে আসছে। দুদিকের জঙ্গল আরো নিবিড় হয়ে উঠেছে। ঝোপঝাড় ঠেলে খালের মধ্যে যেতে ভারী মুশকিল হয়। দুপুর গড়িয়ে এতক্ষণে সন্ধ্যা হতে শুরু করেছে। চারিপাশে দ্রুত আলো কমে আসছে। তার সাথে দুদিকের জঙ্গলের তলায় জমেছে ঘন অন্ধকার। হরেন নৌকাখানা দাঁড় করিয়ে গণেশকে জিজ্ঞেস করল, কই রে গণেশ, তোর নৌকাটা কোন দিকে? হরেন্দা, তুমি ঠিক পথেই যাচ্ছ। আসলে মাছ ধরতে ধরতে ওদিনকে একটু বেশি ভেতরেই ঢুকে পড়েছিলাম। গাছের শেকড়ে কিংবা নদীর কাদা মাটিতে নৌকো একদম ফেঁসে গেছে। আর একটু গেলেই আমাদের নৌকাটা এসে পড়বে। হরেন আর কোনো কথা জিজ্ঞেস করল না, ক্রমেই সামনের দিকে এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর খাল আরো সরু হয়ে গেল। তার মধ্যে দিয়ে চলা প্রায় অসম্ভব মনে হতে লাগলো। এমন সময় হরেন দেখতে পেল সামনে একটি খালি নৌকা পড়ে রয়েছে। নৌকাটিকে গণেশও দেখতে পেয়েছিল। নৌকাটিকে দেখতে পেয়ে গণেশ চিৎকার করে বলে উঠল, ওই তো হরেন্দা, আমার নৌকাটা। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু তুই যে বললি তোর নৌকাতে আরো লোকজন রয়েছে, লোকজন গেল কই? এ তো খালি নৌকা পড়ে আছে। গণেশ কোনো উত্তর করল না, কেবল হরেনের দিকে তাকিয়ে অল্প অল্প হাসতে শুরু করলো। ততক্ষণে দিনের সমস্ত আলো মুছে অন্ধকার নেমেছে সুন্দরবনের জঙ্গলে। হরেন একটু অধৈর্য হয়ে বলল, কিরে গণেশ, কিছু বল, চুপ করে হাসছিস যে? তোর সঙ্গে এসে তো আমার মাছ ধরার কিছু হলো না, সে না হয় যাকগে, কিন্তু তোর নৌকায় আর লোক কই? ডাক তাদের, আমরা দুজনে মিলে নৌকা ছাড়াবো কি করে? এবার হরেন লক্ষ্য করল গণেশের শরীরের মধ্যে যেন একটা পরিবর্তন ঘটে চলেছে। ধীরে ধীরে তার শরীরটা বদলে গিয়ে এক ভয়ঙ্কর মূর্তির রূপ নিল। মূর্তির মুখে বিভিন্ন জায়গায় মাংস খুবলে ঝুলছে, সেখান থেকে টোপে টোপে রক্ত পড়ছে। তার চোখ দুটো দুখণ্ড অঙ্গারের মতন জ্বলতে লাগলো। এই দৃশ্য দেখে হরেন ভয় পেয়ে বলল, গণেশ, এ কি অবস্থা তোর? এ কি দেখছি আমি? তুমি ঠিকই দেখছো হরেন্দা, অনেক কষ্ট করে তোমাকে এই পর্যন্ত এনেছি। গ্রামের লোকেরা সব ঠিকই বলছিল। গত পরশুদিন আমি আর পরাণ খুঁড়ো এইখানে মাছ ধরতে আসি। তারপর আমাদেরকে বাঘরূপী এক দানবে নিয়ে যায়। দানবটা প্রথমে আমাকে ধরে, তারপর পরাণ খুঁড়োকে। প্রথমে আমার প্রাণ যায়, তারপর পরাণ খুঁড়োর। ওই দেখো আমার সাথী, নদীর চড়াতে দেখো। হরেন নদীর চড়ার দিকে তাকাতেই দেখতে পায় ঠিক একইভাবেই পরাণ খুঁড়ো বিকৃত মুখে দাঁড়িয়ে আছে আর জ্বলন্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তারই দিকে। আমরা আর বেঁচে নেই হরেন্দা, তুমিও আর বাঁচবে না। তোমাকে অনেক কষ্ট করে এই মুড়ির ঝাঁপির চড়ে এনেছি। বাঘরূপী দানব মানে?
এসব কি বলছিস তোরা? বাঘরূপী দানব মানে সে এক ভয়ঙ্কর দানব, যার শরীরটা মানুষের আর মাথাটা বাঘের, সাক্ষাৎ নরকের জম। সেই দানবের সাপ এমনই ভয়ঙ্কর যে সেই দানব যার শরীরে দাঁত বসায় সেও সেই বাঘরূপী দানবের মতো হয়ে যায়। আমি আর পরাণ খুঁড়ো দুজনেই সেই রকম হয়ে গেছি। আজ থেকে তুমিও আমাদের দলে যোগ দেবে। এই বলে গণেশের মাথাটা পরিবর্তন হয়ে তার জায়গায় একটা বাঘের মাথা গজিয়ে উঠল। হরেন পরাণ খুঁড়োর দিকে তাকিয়ে দেখল তারও রূপ গণেশের মতো বদলে গেছে। এখন তার দেহ মানুষের আর মাথাটা বাঘের। এবার মানুষের শরীর লাগানো দুটো বাঘের মাথা বীভৎস গর্জন করতে শুরু করে। তাদের চোখগুলো হিংস্র, দাঁতগুলো নরমাংসের লোভে লোলুপ হয়ে রয়েছে। ক্রমেই তারা হরেনের দিকে পায়ে পায়ে এগিয়ে আসতে থাকে। এই সব দৃশ্য দেখে হরেনের মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। তারপর চোখের সামনের দৃশ্য আবছা হয়ে যায়। একটা গোঙানির আওয়াজ তার মুখ থেকে বেরিয়ে আসে, মা বনবিবি, রক্ষা করো আমার, এই বিপদের হাত থেকে রক্ষা করো। এই বলে হরেন অজ্ঞান হয়ে নৌকার উপর পড়ে যায়। তারপর আর কিছু মনে নেই তার। সকালে পাখির কিচমিচ শব্দে ঘুম ভাঙে হরেনের। ঘুম ভেঙে উঠে দেখে মুড়ির ঝাঁপির জঙ্গলের খালে তার নৌকার উপর অজ্ঞান হয়ে সে পড়েছিল সারাটা রাত। হঠাৎ তার মনে পড়ে যায় আগের দিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তবে কি সে সব কিছু স্বপ্ন দেখেছে? না, তা কখনোই হতে পারে না। কারণ তার নৌকা থেকে কিছুটা দূরে গণেশের নৌকাটা এখনো কাদার চরে আটকে রয়েছে। কিন্তু আশেপাশে কোথাও গণেশ বা পরাণ খুঁড়োর কোনো চিহ্ন নেই। কোনো চিহ্ন নেই সেই বাঘরূপী দানবেরও। হরেন মনে মনে দু হাত জড়ো করে কপালে ঠেকায়। মা বনবিবি তাকে এ যাত্রায় রক্ষা করেছেন। মা বনবিবির দয়ায় সে এই যাত্রায় এই দানবের হাত থেকে রক্ষা পেয়েছে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করুন। এরকম আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন, কারণ ভবিষ্যতে এখানে আরও এরকম গল্প আসতে চলেছে।